হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 17। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি ধাতুকল্প? দেখো এখানে 4টে অপশান দিয়েছে, তার ভেতর থেকে তোমাদেরকে বলতে হবে কোনটা ধাতুকল্প বা মেটালয়েড। ঠিক আছে, ধাতুকল্পকে কি বলা হয়ে থাকে? ধাতুকল্পকে বলা হয়ে থাকে মেটালয়েড। এবার তোমাদেরকে বুঝতে হবে মেটালয়েড আসলে কী জিনিস। দেখো এই যে মেটালয়েড, এই মেটালয়েডের মধ্যে কিন্তু মেটাল আর নন মেটাল দুই রকমেরই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে মেটালয়েড। এবার আমাদেরকে অপশানগুলো কী কী দিয়েছে? সিলিকন দিয়েছে, আয়রন দিয়েছে, ম্যাঙ্গানিজ দিয়েছে এবং পারদ দিয়েছে। ঠিক আছে, এখানে পারদটা আমি ওখানে ওপরে লিখে দিচ্ছি। তো কী কী অপশান দিয়েছে? সিলিকন দিয়েছে, আয়রন দিয়েছে, ম্যাঙ্গানিজ দিয়েছে আর পারদ দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিলিকন। ঠিক আছে, সিলিকন কিন্তু একটা মেটালয়েড বা ধাতুকল্প। ঠিক আছে, আর সিলিকনকে আমরা সকলে জানি সিলিকনকে কোথায় ইউজ করা হয়? সিলিকনকে কিন্তু যে সৌর প্যানেল অর্থাৎ যে সোলার প্যানেলগুলো হয়ে থাকে সেই সোলার প্যানেলে কিন্তু সিলিকনকে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলতে চেয়েছে? নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও মস্তিষ্কে সিগন্যাল প্রেরণ করে থাকে? দেখো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে মানে কি? প্রতিবর্ত ক্রিয়াকে ইংলিশে কি বলা হয়ে থাকে? প্রতিবর্ত ক্রিয়াকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? রিফ্লেক্স অ্যাকশন। আর এই রিফ্লেক্স অ্যাকশন জিনিসটা কি? দেখো যখন কোনো তীব্র আলো আমাদের চোখে পড়ে, আমাদের চোখ কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বা যখন আমাদের চোখের দিকে কোনো জিনিস খুব দ্রুত এগিয়ে আসে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের চোখটা বন্ধ হয়ে যায়। বা গরম কোনো জিনিসে যদি আমাদের হাত লাগে, আমরা কিন্তু তাৎক্ষণিক আমাদের হাতটাকে সরিয়ে ফেলি, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, তো এই রিফ্লেক্স অ্যাকশনটা আমাদের শরীরের কোন জিনিসটা কন্ট্রোল করে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অপশানগুলো একবার আমরা দেখে নেব। স্পাইনাল কর্ড দিয়েছে, হেমিস্ফিয়ার দিয়েছে, হাইপোথ্যালামাস দিয়েছে আর থ্যালামাস দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ডকে কী বলা হয়ে থাকে? স্পাইনাল কর্ডকে কিন্তু বলা হয়ে থাকে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ঠিক আছে, এই যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড আছে, এখানে কিন্তু আর একটা অংশ থাকে যেটাকে কিন্তু বলা হয়ে থাকে মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, এই মেডুলা অবলঙ্গটার কাজ কী করে? আমাদের শরীরে যে ফুসফুসের হ্রাস বৃদ্ধি বা আমাদের যে হৃদস্পন্দন, এটাকে কিন্তু মেডুলা অবলঙ্গটা নিয়ন্ত্রণ করে থাকে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে কিন্তু আমাদের যে রিফ্লেক্স অ্যাকশন বা যে প্রতিবর্ত ক্রিয়া আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কী বলেছে? 2018 সালের কোথায় ভারতে প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল? দেখো এটা কিন্তু একটা সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, একটা সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু 2022-এ জিজ্ঞাসা করা হয়েছিল। তো সায়েন্সের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি এখানে নিয়ে এসেছি আজকে। দেখো এটা জানানোর জন্য তোমাদেরকে যে নিপা ভাইরাস বা ভাইরাস থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে। তো দেখো 2018 সালে, ঠিক আছে, 2018 সালে সবার প্রথম নিপা ভাইরাসটা ভারতের কোন জায়গায় দেখতে পাওয়া গেছিলো? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেরালা। ঠিক আছে, কেরালাতে কিন্তু সবার প্রথম নিপা ভাইরাসের কেস আমরা দেখতে পেয়েছিলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোনটি অমেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত নেই? দেখো এর ভেতরে নিচের কোনটা, ঠিক আছে, দেখো নিচের কোনটা অমেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত নয়, অর্থাৎ এটা কিন্তু ভার্টিব্রেট। ঠিক আছে, ভার্টিব্রেট আমরা সকলে জানি ভার্টিব্রেট মানে কি? ভার্টিব্রেট মানে কিন্তু মেরুদণ্ডী, আর অমেরুদণ্ডী মানে কিন্তু ইনভার্টিব্রেট। তো তোমাদেরকে কি কোশ্চেনটা চেয়েছে? কোশ্চেনটা বলেছে যে নিচের কোনটা অমেরুদণ্ডী নয়। দেখো আমরা যদি এখানে অপশানগুলো দেখি, তো যে আর্থ্রোপোডা আছে, ঠিক আছে, আর্থ্রোপোডা মানে যে সন্ধিপদের যে গ্রুপটা, সেটা কিন্তু এরা সকলেই কিন্তু অমেরুদণ্ডী। তারপর মোলাস্কাও কিন্তু অমেরুদণ্ডী, মানে শামুক জাতীয় যে সমস্ত খোলস জাতীয় যে সমস্ত প্রাণী হয়ে থাকে তারা মোলাস্কার মধ্যে পড়ে। একাইনোডার্মাটা, ঠিক আছে, একাইনোডার্মাটাও কিন্তু হয়ে থাকে তোমাদের অমেরুদণ্ডী। এর ভেতরে যে স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ যে ম্যামাল আছে, ঠিক আছে, ম্যামাল স্তন্যপায়ী বা যে ম্যামাল আছে, এরা কি হয়ে থাকে না? এরা কিন্তু আমাদের মেরুদণ্ডী প্রাণী হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 5 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি প্লাস্টিক বানাতে ব্যবহার করা হয়ে থাকে? দেখো এখানে মোট 4টে অপশান দিয়েছে ব্যাক টু ব্যাক। কী কী অপশানগুলো আমরা একবার দেখে নেবো। পলিথিন, ইথিলিন, ব্যাকলাইট আর হচ্ছে পলিস্টার। তো নিম্নলিখিত কোনটিকে প্লাস্টিক বানাতে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইথিলিন। ঠিক আছে, ইথিলিনকেই কিন্তু আমরা ইথিলিন থেকে কিন্তু আমরা প্লাস্টিক বানিয়ে থাকি। ঠিক আছে, ইথিলিন থেকেই কিন্তু আমরা প্লাস্টিক বানিয়ে থাকি। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি অজৈব উপাদান নয়। দেখো আমাদের পরিবেশে কিন্তু দুই রকমের উপাদান থাকে, একটাকে বলা হয়ে থাকে জৈব উপাদান আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে অজৈব উপাদান। দেখো জৈব উপাদান মানে কিন্তু যাদের জীবন আছে, আর অজৈব উপাদান মানে কি, অজৈব উপাদান মানে কিন্তু যেগুলির কোনো জীবন নেই। ঠিক আছে, তো দেখো এখানে যে বাতাস আছে, এই বাতাস কিন্তু এই বাতাস কিন্তু একটা অজৈব উপাদান, কারণ এর কিন্তু কোনো জীবন নেই। জলও কিন্তু একটা অজৈব উপাদান, কারণ এর ভেতরে কিন্তু কোনো রকম জীবন নেই। সূর্যের আলো কিন্তু একটা অজৈব উপাদান, এর ভেতরে কিন্তু কোনো রকম জীবন নেই। কিন্তু যে সবুজ উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদের মধ্যে কিন্তু জীবন আছে, তাই সবুজ উদ্ভিদ কিন্তু পরিবেশের কিন্তু একটা বায়োটিক ফ্যাক্টর। ঠিক আছে, পরিবেশের একটা বায়োটিক ফ্যাক্টর বা পরিবেশের কিন্তু একটা জৈব উপাদান। এর ভেতরে এই যে তিনটে আছে, এই তিনটে কিন্তু পরিবেশের অ্যাবায়োটিক বা যেটাকে আমরা বলবো জড় উপাদান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 7 নম্বর কোশ্চেন কি বলেছে, জিঙ্ক সালফেট হেমিহাইড্রেটের সাধারণত কী নামে পরিচিত। দেখো এখানে তোমাদের এই কোশ্চেনটা দিয়ে কিন্তু তোমাদেরকে কোশ্চেনটাকে অনেকটা ঘোরানোর চেষ্টা করা হয়েছে। দেখো এখানে কি বলেছে, সবার প্রথমে তোমাদেরকে কিন্তু বলেছে জিঙ্ক সালফেট। ঠিক আছে, আমি এখানে লিখছি জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট। ঠিক আছে, জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট। দেখো এখানে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট দিয়েছে। দেখো এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কি সাদা ভিট্রিয়ল বলে, নাকি গ্রিন ভিট্রিয়ল বলে, না ব্লু ভিট্রিয়ল বলে, নাকি রেড ভিট্রিয়ল বলে। দেখো এই যে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট আছে না, এটাকে যদি আমরা সংকেত লিখি তাহলে হয়ে যাবে ZnSO4 7H2O। ঠিক আছে, এটা কিন্তু এই যে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট আছে এটার রাসায়নিক সংকেত। ঠিক আছে, এইবার দেখো এই যে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেট আছে না, এটাকে কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু এটাকে সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল বলা হয়ে থাকে। ঠিক আছে, সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল কিন্তু বলা হয়ে থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল। এইবার দেখো এই যে গ্রিন ভিট্রিয়ল আছে, এই গ্রিন ভিট্রিয়লকে কী বলা হয়ে থাকে, গ্রিন ভিট্রিয়ল কিন্তু Fe2SO4, ঠিক আছে, 7H2O। ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে আয়রন সালফেট। এই যে আয়রন সালফেট আছে, আয়রন সালফেটকে কিন্তু বলা হয়ে থাকে গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, এইবার দেখো এখানে কিন্তু আর একটা অপশান আছে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি আগে করিয়েছি। ব্লু ভিট্রিয়লের যে ফর্মুলা, ঠিক আছে, ব্লু ভিট্রিয়লের যে রাসায়নিক ফর্মুলা সেটা কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, মাঝের অংশ পাতলা ও ধারগুলো চওড়া কোন ধরনের লেন্সের হয়ে থাকে। দেখো এখানে আমরা ছবিটা আঁকলে বুঝতে পারবো কি বলেছে, যে মাঝের যে অংশটা থাকে, ঠিক আছে, মাঝের যে অংশটা থাকে সেটা কিন্তু পাতলা হয়ে থাকে। ঠিক আছে, আর যে ধারের অংশগুলো থাকে অর্থাৎ প্রান্তের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু মোটা হয়ে থাকে। তো এই ধরনের লেন্সকে কি বলা হয়ে থাকে, এই ধরনের লেন্সকে কিন্তু বলা হয়ে থাকে অবতল দর্পণ বা এই অবতল লেন্স কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবতল লেন্স। অবতল লেন্সের কিন্তু কি থাকে, মাঝের অংশটা সরু থাকে আর দুই প্রান্ত কিন্তু মোটা থাকে। এইবার এই যে দেখো উত্তল লেন্স আছে, উত্তল লেন্স কেমন দেখতে হয়ে থাকে, দেখো উত্তল লেন্স কিন্তু অবতল লেন্সের ঠিক উল্টো, অর্থাৎ মাঝের অংশটা মোটা হবে আর যে প্রান্তগুলো থাকবে সেই প্রান্তগুলো কিন্তু সরু হবে। ঠিক আছে, তো এটাকে কিন্তু বলা হয়ে থাকবে উত্তল লেন্স। ঠিক আছে, আর এই যে এটা আছে এটাকে কিন্তু বলা হবে অবতল লেন্স, এটাকে কিন্তু বলা হবে অবতল লেন্স। এবার দেখো এখানে আরেকটা আছে বাইফোকাল লেন্স। কি, দেখো বাইফোকাল লেন্স হচ্ছে সেই লেন্সগুলো যে লেন্সের মধ্যে কিন্তু অবতল লেন্স এবং উত্তল লেন্স দুই প্রকারের লেন্সই থাকে, তাকে কিন্তু বলা হয় থাকে বাইফোকাল লেন্স। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবতল লেন্স। অবতল লেন্স কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন রক্তের গ্রুপের ব্যক্তিদের সার্বজনীন গ্রহীতা বলা হয়ে থাকে। দেখো ইউনিভার্সাল রিসিভার। ঠিক আছে, ইউনিভার্সাল রিসিভার, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কিন্তু, যে সমস্ত রক্তের গ্রুপের ব্যক্তিরা কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। তো সেখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু AB পজিটিভ। দেখো যাদের কিন্তু রক্তের গ্রুপ AB পজিটিভ হয়ে থাকে তারা কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারে, কিন্তু একমাত্র কিন্তু রক্ত ডোনেট করতে পারলে যারা AB পজিটিভ হয় তাদের। এইবার দেখো এই যে রক্তের গ্রুপ আছে, সবার প্রথম রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল, রক্তের গ্রুপ কিন্তু আবিষ্কার করেছিল কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, কার্ল ল্যান্ডস্টেইনার। এইবার এই কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু রক্তকে মোট 4টে গ্রুপে ভাগ করেছিল। সেই গ্রুপগুলো কী কী আছে, দেখো A গ্রুপ আছে, ঠিক আছে, B গ্রুপ আছে, O গ্রুপ আছে আর AB গ্রুপ আছে। এর ভেতরে মনে রাখবে যে O গ্রুপ যেটা আছে, ঠিক আছে, যে O গ্রুপ আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ সার্বজনীন দাতা, অর্থাৎ এই গ্রুপের রক্তের ব্যক্তিরা কিন্তু সবাইকেই রক্ত প্রদান করতে পারে। ঠিক আছে, আর যে AB গ্রুপ আছে যেটা আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, তাকে কিন্তু বলা হয়ে থাকে ইউনিভার্সাল রিসিভার বা সার্বজনীন
গ্রহিতা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন কী বলেছে, রবার্ট হুক কী আবিষ্কার করেন। দেখো এই যে শিফটটা ছিল, এই শিফটে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা দেখবে বায়োলজি ওরিয়েন্টেড কিন্তু তোমাদের এই শিফটে কোশ্চেনটা করা হয়েছিল, তাই বায়োলজিকেও কিন্তু কোনোরকমভাবে আমাদের হাতছাড়া করলে চলবে না, ঠিক আছে। তো রবার্ট হুক কী আবিষ্কার করেছিল, এখানে 4টে অপশান দিয়েছে ব্যাক টু ব্যাক, আমরা দেখে নেবো। কোষ আবিষ্কার করেছিল, লোহিত রক্তকণিকা আবিষ্কার করেছিল, রক্তের শ্রেণী আবিষ্কার করেছিল, আর RH ফ্যাক্টর আবিষ্কার করেছে। দেখো রক্তের শ্রেণী তো হবেই না, আমি একটু আগেই বললাম রক্তের যে গ্রুপ সেটা কে আবিষ্কার করেছিল, ল্যান্ডস্টেনার আবিষ্কার করেছিল। এছাড়া লোহিত রক্তকণিকাও হবে না, RH ফ্যাক্টরও হবে না। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, রবার্ট হুক কিন্তু সবার প্রথম যে মৃত কোষ, ঠিক আছে, সবার প্রথম কিন্তু মৃত কোষ, অর্থাৎ 1765 সালে কিন্তু রবার্ট হুক সবার প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল কর্ক থেকে, ঠিক আছে, বোতলের যে ছিপির যে কর্ক হয় সেই কর্ক থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 11 নম্বর কোশ্চেন কী বলেছে, চুন জলের রাসায়নিক সংকেত কী। দেখো চুন জলের রাসায়নিক সংকেত কী, বাজার থেকে যখন আমরা চুন কিনে নিয়ে এসে তার ভেতরে মনে করো জল দিয়ে দিই, তখন দেখবে সেটা কিন্তু ফুটতে থাকে, ঠিক আছে। তো সেই চুন জলের রাসায়নিক সংকেত কি, মনে রাখবে চুন জলের রাসায়নিক সংকেত কিন্তু CaOH2। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি বলা হয়ে থাকে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বলা হয়ে থাকে, এটার নাম কিন্তু ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। তো অপশান আমরা বাকি অপশানগুলো দেখবই না, আমরা একদম প্রথমেই পেয়ে যাচ্ছি। তো CaOH2 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখি আমাদের কী কী অপশান দিয়েছে। দেখো এখানে কিন্তু CaO দিয়েছে। দেখো বাজার থেকে যে চুনটা কিন্তু আমরা কিনে নিয়ে আসি সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কলি চুন, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু এই অবস্থাতে চুনটা কিনে নিয়ে আসি, যখন আমরা এই CaO এর মধ্যে H2O দিয়ে দিই, অর্থাৎ জল দিয়ে দিই, তখন কিন্তু সেটা CaOH2 হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, বাইল জুস বা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। বাইল জুস বা পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়। দেখো আমি আগেও বলেছি এই যে শিফটটা ছিল এখানে কিন্তু বায়োলজির কোশ্চেন বেশি করা হয়েছে, ঠিক আছে। তো যে বাইল জুস বা বৃত্ত কোথা থেকে নিঃসৃত হয়, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো বাইল জুস বা যে পিত্ত আছে সেটা কিন্তু যকৃৎ বা আমাদের লিভার থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। লিভার বা যকৃৎ থেকে কিন্তু বাইল জুসটা আমাদের নিঃসৃত হয়, তো মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, চোখের লেন্সের অত্যাধিক বক্রতার জন্য কোন রোগ হয়ে থাকে। দেখো চোখের যে লেন্স থাকে না, সেই চোখের লেন্স যখন অত্যাধিক বেঁকে যায়, ঠিক আছে, তখন কোন ধরনের রোগ হয়ে থাকে। দেখো চোখের যে লেন্স যখন অত্যাধিক পরিমাণে বেঁকে যায় তখন কিন্তু মায়োপিয়া রোগ হয়ে থাকে, ঠিক আছে, মনে রাখবে, তখন কিন্তু মায়োপিয়া রোগ হয়ে থাকে। দেখো চোখের যে আমাদের লেন্সগুলো থাকে না, সেই লেন্সগুলো যখন বেঁকে যায় তখন কিন্তু লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য থাকে সেটা ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক আছে। তো তখনই কিন্তু আমাদের এই মায়োপিয়া জনিত রোগ হয়। এবার এই মায়োপিয়া জনিত রোগটা কেমন রোগ, দেখো এই মায়োপিয়া হলে কিন্তু দূরের যে বস্তুগুলো থাকে, ঠিক আছে, দূরের যে বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অস্পষ্ট দেখতে পাই। তো আর এই মায়োপিয়াকে সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, মায়োপিয়াকে সারাতে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। আর এই মায়োপিয়া যেটা আছে, এই মায়োপিয়ার সম্পূর্ণ অপোজিট কিন্তু এই হাইপারমেট্রোপিয়া। এখানে কিন্তু আমরা কাছের জিনিসগুলো দেখতে পাই না, ঠিক আছে, কাছের জিনিসগুলো দেখতে পাই না। ওল্ড যারা হয় অর্থাৎ বয়স্ক যারা হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর এই যে সমস্যা আছে এই সমস্যা সারাতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে কিন্তু আরও দুটো অপশান রয়েছে, রাতকানার বন্ধান্ধতা। দেখো এই যে দুটো রোগ আছে, এই দুটো রোগ কিন্তু ভিটামিন যে এ আছে, ঠিক আছে, ভিটামিন এর যে ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ ভিটামিন এর খামতির জন্য কিন্তু এই দুটো রোগ হয়ে থাকে, নাইট ব্লাইন্ডনেস আর কিন্তু এই যে বর্ণান্ধতা যে রোগটা আছে। এইবার এই যে ভিটামিন এ আছে, এই ভিটামিন এর সবথেকে ভালো উৎস কী, ঠিক আছে, সবথেকে ভালো উৎস কী সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি এই বিষয়ে কিন্তু তোমাদের অনেক আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলোতে, যারা এখনও পর্যন্ত দেখোনি সেই ভিডিওগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখবো আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন ভিটামিনের অভাবের জন্য বেরি রোগ হয়ে থাকে। দেখো ডিজিজ থেকে কিন্তু আবার একটা কোশ্চেন দিয়েছে। দেখো বেরি রোগ যেটা আছে না, যে বেরি রোগ আছে, বেরি যে রোগ আছে, এই বেরি রোগ কিসের জন্য হয়ে থাকে, এই বেরি রোগ কিন্তু ভিটামিন B1 এর জন্য হয়ে থাকে, ঠিক আছে, ভিটামিন B1 এর জন্য কিন্তু বেরি রোগ হয়ে থাকে। দেখো এবার এই যে ভিটামিন বি আছে না, এই ভিটামিন বিকে কিন্তু বলা হয়ে থাকে বি কমপ্লেক্স, এটা মনে রাখবে, ভিটামিন বিকে কিন্তু বলা হয়ে থাকে বি কমপ্লেক্স। এখানে কিন্তু ভিটামিন B1, ঠিক আছে, B2, এইভাবে কিন্তু মোট 12টা ভিটামিন আছে, মানে মোট 12 অবধি কিন্তু আছে, 12টা নয়, মাঝে 2-3টা গ্যাপ আছে, মোট ভিটামিন B12 পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভিটামিন B1। ভিটামিন B1 এর জন্যই কিন্তু আমাদের বেরি রোগ হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো এখানে 4টে অপশান দিয়েছে, অপশানগুলো কী কী দিয়েছে, টাইফয়েড দিয়েছে, হেপাটাইটিস দিয়েছে, ইনফ্লুয়েঞ্জা দিয়েছে আর মামস দিয়েছে। দেখো ডিজিজ থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন দেবেই, ঠিক আছে। তো দেখো এর ভেতরে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তো আমরা কিন্তু এটাকে এলিমিনেশন করতে পারি। দেখো এখানে যে মামস আছে, এই মামস কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, মামস কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। এরপর যে ইনফ্লুয়েঞ্জা আছে, এই ইনফ্লুয়েঞ্জাও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, হেপাটাইটিসও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, একমাত্র যে টাইফয়েড যেটা আছে সেই টাইফয়েডটাই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে যে টাইফয়েড রোগের যে জীবাণু, সেই টাইফয়েড রোগের জীবাণুর নাম কি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে আগে করিয়েছি, ইভেন আমি তোমাদেরকে এই কোশ্চেনটাই করিয়েছিলাম যে এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, টিসিএসের কিন্তু এটা রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু প্রথম দিকের যে শিফটগুলো হয়েছিল সেখানে এসেছিল। তো টাইফয়েডের যে ব্যাকটেরিয়ার নাম কি, সেই ব্যাকটেরিয়ার সায়েন্টিফিক নেম কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, মায়োপিয়া জনিত চোখের সমস্যা সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। দেখো এই কোশ্চেনটা আমি একটু আগে তোমাদেরকে করলাম যে মায়োপিয়া জনিত সমস্যার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে। মায়োপিয়া মানে কি, মায়োপিয়া মানে কিন্তু দূরের জিনিসকে দেখতে না পাওয়া, আর সেক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ইউজ করা হয়, তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবতল লেন্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলতে চেয়েছে, নিচের কোনটি ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত। দেখো ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত কোনটা, ব্রায়োফাইটা মানে কি তোমাদেরকে আমি আগের দিন বলেছি, ব্রায়োফাইটাকে কিন্তু উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে, ঠিক আছে, উভচর, কিন্তু এরা কিন্তু উদ্ভিদ জগতের উভচর, অর্থাৎ এরা কিন্তু জলে এবং স্থলে দু জায়গাতেই থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে। তো এই ধরনের উদ্ভিদের নাম কি, দেখো এই ধরনের উদ্ভিদ কিন্তু মার্চেন্টিয়া বা তোমরা সবথেকে কমন যেটা সেটা কিন্তু মসও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, লেবুর রসের পিএইচের মান কত। দেখো এখানে যে পিএইচ টার্মটা আছে, এই পিএইচ মানে কি, এই পিএইচ মানে কিন্তু কোনো মৌলের বা কোনো একটা সাবস্ট্যান্সের যে কতটা আম্লিকতা, অর্থাৎ কতটা সে অ্যাসিডিক বা কতটা বেসিক বা ক্ষারীয়, সেটা জানার জন্য কিন্তু এই পিএইচ স্কেল ইউজ করা হয়। আর এই পিএইচ স্কেল কে আবিষ্কার করেন, তো বিজ্ঞানী সোরেনসেন, ঠিক আছে, বিজ্ঞানী সোরেনসেন কিন্তু এই পিএইচ স্কেল আবিষ্কার করেন। তো এখানে কি বলেছে, লেবুর রসের পিএইচের মান কত। দেখো সবার প্রথমে কিন্তু তোমাদের জানতে হবে লেবুর ভেতরে কোন ধরনের অ্যাসিড থাকে, লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে, লেবুতে কোন অ্যাসিড থাকে, লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড থাকে। তাই অ্যাসিড যখন থাকে, তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে এর পিএইচের মান কিন্তু সবসময় কী হবে না, এর পিএইচের মান কিন্তু সবসময় 7 থেকে কম হবে, তার কারণে অ্যাসিডের যে পিএইচের মান সেটা কিন্তু 7 কম হয়ে থাকে। এইবার যদি তোমরা অপশানগুলোকে খেয়াল করে দেখবে প্রত্যেকটাই কিন্তু 7 কম আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 5.5। লেবুর রসের যে পিএইচের মান, লেবুর রসের যে পিএইচের মান সেটা কিন্তু 5.5 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, আঙুলের মতো দেখতে বিস্তৃত ক্ষণপথ কাদের দেখতে পাওয়া যায়। তো কাদের ক্ষণপথ দেখতে পাওয়া যায়, তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যামিবার কিন্তু চলাফেরা করার জন্য ক্ষণপথ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ক্ষণপথ কাদের দেখতে পাওয়া যায়, অ্যামিবার কিন্তু ক্ষণপথ দেখতে পাওয়া যায়। এবার দেখো এই যে প্যারামিশিয়াম আছে, এই প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম কি, প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম কিন্তু ফ্ল্যাজেলা, ঠিক আছে, ফ্ল্যাজেলা কিন্তু প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, কিয়োটো প্রোটোকলের লক্ষ্য কি প্রতিরোধ করা ছিল। দেখো যে কিয়োটো প্রোটোকল হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে জাপানের কিয়োটো শহরে কিন্তু তোমার হচ্ছে 1997 সালে, ঠিক আছে, 1997 সালে কিন্তু কিয়োটো প্রোটোকল অনুষ্ঠিত হয়েছিল। আর এই কিয়োটো প্রোটোকলে কিন্তু যে গ্রিন হাউস গ্যাস আছে, ঠিক আছে, সেই গ্রিন হাউস গ্যাসকে কিন্তু যাতে কম করা যায়, সেই গ্রিন হাউস গ্যাসের উৎসর্জন যাতে কম করা যায় সেই সংক্রান্ত কিন্তু একটা প্রোটোকল এখানে অনুষ্ঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কযুক্ত, কিয়োটো প্রোটোকল কিন্তু গ্রিন হাউস গ্যাসের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 21 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য সবথেকে বেশি দায়ী। দেখো এটা কিন্তু একটা জিকে টাইপ হয়ে যায়, কিন্তু এটাকে কিন্তু সায়েন্সের মধ্যে এরা রেখেছে, যেহেতু সাবস্ট্যান্স যেটা অর্থাৎ ওজোন যেটা সেটা কিন্তু একটা গ্যাস। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য কোনটা দায়ী না, ওজোন স্তর ক্ষয়ের জন্য কিন্তু আমাদের যে ক্লোরোফ্লুরোকার্বন আছে অর্থাৎ সিএফসি আছে, ঠিক আছে, সিএফসি কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন যেটাকে আমরা বলে থাকি, এই সিএফসি কিন্তু ওজোন স্তরের ক্ষয়ের জন্য সবথেকে বেশি দায়ী। এইবার এই সিএফসি আমরা কোথায় দেখতে পাই না, সিএফসি কিন্তু আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে বা যে রেফ্রিজারেটর বা এসি মেশিন থাকে সেখান থেকে কিন্তু এই ওজোন গ্যাস নির্গত হয়, বা এই যে সেখান থেকে কিন্তু এই সিএফসি গ্যাস নির্গত হয়, আর যেটা কিন্তু ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষ নিম্নলিখিত কোন জিনিসটি হজম করতে পারে না। দেখো এর ভেতরে মানুষ কোন জিনিসটি হজম করতে পারে না, অপশানগুলো একবার আমরা দেখে নেব। সেলুলোজ আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, পেকটিন আছে, আর ক্যারোটিন আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেলুলোজ। মনে রাখবে সেলুলোজকে হজম করার জন্য যে এনজাইমটা হয়ে থাকে সেটা কিন্তু মানুষের শরীরে থাকে না, এটা কিন্তু পশু পাখিদের শরীরে থাকে, বিশেষ করে যারা তৃণভোজী। কারণ তৃণভোজী উদ্ভিদ মানে তারা তৃণভোজী মানে কিন্তু তারা ঘাস পাতা খেয়ে বড় হয়, আর ঘাস পাতার মধ্যেই কিন্তু এই সেলুলোজ দেখতে পাওয়া যায়। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেলুলোজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 23 নম্বর কোশ্চেন কি বলেছে, তেজস্ক্রিয়তা বিকিরণ পরিমাপের একক হিসাবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো যে তেজস্ক্রিয়তা থাকে অর্থাৎ যে রেডিও অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে, যে রেডিও অ্যাক্টিভিটি থাকে, সেই রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কী হয়ে থাকে না, রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কিন্তু হয়ে থাকে 20, ঠিক আছে, 20 কিন্তু হয়ে থাকে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। এইবার দেখো এই যে 20টা আছে এটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটির সিজিএস একক, তাহলে এসআই একক কি, রেডিও অ্যাক্টিভিটির যে এসআই একক সেটা কিন্তু ব্যাকারেল, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু রেডিও অ্যাক্টিভিটির সিজিএস একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 24 নম্বর কোশ্চেন কি বলেছে, সাইটোপ্লাজম কোথায় থাকে। দেখো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি নাকি লাইসোজোম। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সাইটোপ্লাজম আমরা দেখতে পাই নিউক্লিয়াসের মধ্যে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, হাফ ওহম যুক্ত 4টি 1/4 ওহম যুক্ত 1/4 ওহম যুক্ত 4টি রোধকে সিরিজে বা শ্রেণীতে যুক্ত করলে রোধাঙ্ক কত হবে। দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর অঙ্ক, ভালো করে দেখবে। দেখো যখন দুই ধরনের, আমরা কিন্তু বর্তনীতে দুই ধরনের কারেন্ট দেখতে পাই, ঠিক আছে, একটাকে কিন্তু বলা হয়ে থাকে শ্রেণীতে, ঠিক আছে, একটাকে বলা হয়ে থাকে শ্রেণী আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে সমান্তরাল। তাই আমাদেরকে কি চেয়েছে না, আমাদেরকে কিন্তু শ্রেণী সমবায় চেয়েছে, ঠিক আছে, শ্রেণী সমবায় মনে রাখবে, শ্রেণী সমবায় কিন্তু রোধগুলোকে R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে সাজানো হয়। আর যে সমান্তরাল সমবায় আছে সেখানে কিন্তু R1/R1 1/R2 এইভাবে কিন্তু রোধগুলোকে সাজানো হয়ে থাকে। তো আমাদের এখানে কি চেয়েছে, আমাদের এখানে কিন্তু 1/4 ওহম যুক্ত 4টি রোধকে সিরিজে বা শ্রেণীতে যোগ করতে বলেছে। তো আমরা 4টে রোধকে যোগ করব। দেখো 1/4 যোগ হচ্ছে 1/4 যোগ 1/4 যোগ হচ্ছে 1/4। এবার যদি আমরা এলসিএম নিই তাহলে হয়ে যাবে 4, আর ওপরে 4 1 4 মানে 1 যোগ 1 যোগ 1 যোগ 1। তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আমি এই সাইডটাই করছি, আলটিমেটলি দেখছি আমরা 4/4 অর্থাৎ 1, অর্থাৎ 1 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কত নম্বর অপশানে আছে, 1 কিন্তু অপশান সিতে আছে। তো 1 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো। দেখো এর আগে কিন্তু আজকে আমাদের 17 নম্বর ক্লাস, এর আগে কিন্তু আরও 16টা ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলোকে দেখতে পারো, তোমাদের উপকার হবে আশা করি। তোমরা যদি দেখতে চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা ডাইরেক্ট সেই প্লেলিস্টটা ওপেন করে দেখে নিতে পারো, বাদবাকি 16টা যে ভিডিও ছাড়া আছে। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যত পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, আর এভাবেই কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।